মানে আমার যেটা ধারণা, তারা পররাষ্ট্র নীতি সংক্রান্ত পরিবর্তন না করলেও প্রতিরক্ষা সংক্রান্ত নীতি তাদের সজাগ রাখা দরকার। এবং যখন বাংলাদেশের যে ধরনের ঝামেলাগুলো চলছিল, তখনই যদি একটা বুঝি প্রোঅ্যাক্টিভ মেজার নেওয়া যেত, বাংলাদেশ কিছুটা সাহায্য হতো। যে কোনো সম্পর্কেই সন্ময়দা জানবেন যে আপনাকে কিন্তু মাঝে মাঝে আপনার দৃঢ়তা দেখাতে হয়। বাংলা মন থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ আবার উত্তাল, ভাঙচুর চলছে। প্রথম আলো সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান আক্রান্ত হলো, শেষ পর্যন্ত ক্রেনে করে তার সাংবাদিকদের নামাতে হলো। এবং অন্যদিকে পাশাপাশি ওসমান গাজীর মৃত্যুকে কেন্দ্র করে একটার পর একটা কেন্দ্র ভাঙচুর হচ্ছে। ভারতবর্ষের হাইকমিশন আক্রান্ত হচ্ছে, চট্টগ্রাম হাইকমিশন আক্রান্ত হচ্ছে। ছায়ানট রবীন্দ্র শতবর্ষে গড়ে ওঠা সেই প্রতিষ্ঠান, সেটা পর্যন্ত ভাঙচুর হলো। এবং শেষ পর্যন্ত শেষ কোথায়? শেষ কি তাহলে বাংলাদেশকে একটা উপযুক্ত শিক্ষা দিতে ভারত এগোবে? ভারতবর্ষ থেকে শেখ হাসিনা এবং আরও একজন রাজনৈতিক নেতাকে প্রত্যর্পণ চাইছে। প্রত্যর্পণই কি শেষ কথা? না, আসলে আইএসআই জঙ্গিরা এবং পাকিস্তান ৭১-এর মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য এই মুহূর্তে বাংলাদেশে ঘাঁটি গেড়েছে, এটাই বাস্তবতা। চীন ওদিকে বাংলাদেশকে ব্যবহার করছে এবং মোহাম্মদ ইউনূসের মতো একজন প্রতারক সর্বোচ্চ পদে, তত্ত্বাবধায়ক সরকারের পদে বসে রয়েছে। সেই অবস্থায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে চলেছে এবং সেই নির্বাচনের প্রেক্ষিতে দাঁড়িয়ে এখন পরিস্থিতি একদমই পুরোপুরি মৌলবাদীদের হাতে। আমরা বারবার ভাবছিলাম ঠিক সেই অবস্থায় ভারতবর্ষের এই প্রান্তে, ভারতবর্ষে একটা পূর্ব প্রান্তের রাজ্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ যদি ইনসিকিওর থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গে এমন একটা শাসন ব্যবস্থা যদি বিরাজ করে, যে শাসন ব্যবস্থা বাংলাদেশের উগ্রপন্থী মৌলবাদীদের প্রশ্রয় বা আশ্রয় দেওয়ার জন্য সচেষ্ট থাকে, বকলমে, ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি, একটা লিবারেল সরকার যদি পশ্চিমবঙ্গে থাকে, যারা আলটিমেটলি বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা থেকে শুরু করে জামাতদের প্রতি লিবারেল অ্যাপ্রোচ রাখে, তাহলে সংকট কিন্তু আরও ঘনীভূত হতে পারে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য পশ্চিমবঙ্গে একটা ব্যাপক রাষ্ট্রীয় শক্তি দরকার। বিএসএফ ইতিমধ্যে চিকেন স্নেকের 22 কিলোমিটার প্রশস্ত সেই চিকেন স্নেক অঞ্চলে প্রচণ্ডভাবে তার গতি বৃদ্ধি করেছে। একটা কি যুদ্ধ কি আবার অবশ্যম্ভাবী জানি না। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি খুব কিন্তু অনুকূল নয় এই মুহূর্তে, যা ভারতের প্রেক্ষিতে দাঁড়িয়ে কথাটা বলছি। বাংলাদেশ ডিজাস্টারের দিকে যাচ্ছে, মৌলবাদীদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে, মৌলবাদীরা রাষ্ট্রীয় শক্তি পরিচালনা করছে এবং চীন, আমেরিকা, পাকিস্তান সবাই প্র্যাকটিক্যালি বাংলাদেশের এই অশান্তির পেছনে পটভূমিকায় কাজ করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবারই মনে হচ্ছে বাংলাদেশের ব্যাপারে ভারত সরকার কেন লিবারেল অ্যাপ্রোচ রাখছে। হয়তো সেটা ডিপ্লোমেসির একটা পার্ট, কিন্তু অনেকেই মনে করছেন যে ভারতবর্ষের একবার অন্তত বাংলাদেশের ব্যাপারে একটা কঠোর অবস্থান নেওয়া দরকার। আমরা প্রয়োজন হলে কামড়াতে পারি না, একবার কামড়ে দিলে তাহলে কি বাংলাদেশের যারা তথাকথিত মৌলবাদী শক্তি, যারা ভারত বিরোধিতার জিগির তুলে নির্বাচনে জিততে চাইছে, তারা কি শাস্তি হবেন? আমাকে এই প্রশ্নটা ভাবাচ্ছিল বলে আমি সরাসরি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে পৌঁছেছিলাম। সরাসরি তাকে এই প্রশ্নগুলোই করেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কোনো রকম শ্লথতা বা পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলের শ্লথতা, এই যে সীমান্তে জমি না দেওয়ার যে মানসিকতা দিনের পর দিন এ রাজ্য সরকার দেখিয়েছে, আলটিমেট রেজাল্টটা তো পশ্চিমবঙ্গের মানুষকে ভুগতে হচ্ছে এবং ভারতবর্ষ অ্যাজ আ নেশন তো তাকেও ভুগতে হচ্ছে। এই বিষয়ে অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের কি বলেছেন শুনুন। নমস্কার। হ্যাঁ, বলছি ওসমান হাজি মৃত্যু সিঙ্গাপুরের হাসপাতালে এবং তারপর বাংলাদেশ উত্তাল। কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে ভীষণভাবে ভারত বিরোধী আন্দোলনটা আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে, যেখানে দাঁড়িয়ে হাসিনার প্রত্যাবর্তন চাইছে বাংলাদেশ এবং সেখানে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, যেখানে দাঁড়িয়ে সেভেন সিস্টার্স, আমি আজকেই সকালে একটা স্লোগান দেখছিলাম যে বাবরের পথ ধরে সেভেন সিস্টার্সকে আলাদা করতেই হবে, অর্থাৎ সেভেন সিস্টার্সকে আবার ছিনিয়ে নেওয়া এবং সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের সরকারের একটা অত্যন্ত নেগেটিভ রোল ভারতের পক্ষে কতটা বিপজ্জনক হতে পারে এই মুহূর্তে পরিস্থিতি, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ কতটা প্রাসঙ্গিক হতে পারে, আপনার বিশ্লেষণ একটু দরকার। হ্যাঁ দেখুন, হ্যাঁ ঠিক, আমি শুরু করছি। দেখুন যে বাংলাদেশে যে ঘটনাটা এক্ষুনি শুরু হয়েছে, যেটা ছাত্র নেতা যে ওদের যে ইনকলাব মঞ্চ
যে একজন নেতা, প্রতিষ্ঠাতা এবং সারিফ ওসমান গাজী, সে তো যে জুলাই, ওদের তথাকথিত জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল এবং সে ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা 8 নম্বরে ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়াচ্ছিল এবং নির্বাচনী সবাই তাকে মেরেছে। এবং যে মেরেছে, ওর বাংলাদেশ সরকার বলছে তার নাম দাউদ খান, সে নাকি আওয়ামী লীগের নেতা এবং সে ভারতবর্ষে ময়মনসিংহ ধরে নাকি ভারতবর্ষে ঢুকে পড়েছে, এটা তারা বলছে। কিন্তু ভারতবর্ষ বলছে তাদের আমাদের কাছে কোনো খবর নেই। যাই হোক, এখন এই যে ঘটনা এবং যে ওসমান গাজী, সে একজন ছাত্র নেতা, তার কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টি নেই, এবং তাকে যখন ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তারপরে দেখা গেল ঢাকা হাসপাতাল মনে করছে তারা হয়তো পেরে উঠবে না, তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুরে। এতকাল তো বাংলাদেশ ভারতবর্ষে তারা চিকিৎসার জন্য আসতো এবং যাবতীয় সরকারি খরচায় তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং আগামীকাল জাতীয় শোক দিবস, সারা বিশ্বে বাংলাদেশের দপ্তরে গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, জাতীয় শোক, তাদের সার্বভৌমত্ব নাকি কোথাও কোথাও আঘাত পেয়েছে। যাই হোক, একটা ইচ্ছে করে এই ঘটনাটা আপনাদের জানান, আপনারা সবাই জানেন। মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশ এখন নির্বাচন 12ই ফেব্রুয়ারি, তার আগে হচ্ছে যে তারা চাইছে একটা ভারত বিদ্বেষ স্টিমেন্ডাসকে শুরু করে দেওয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ বিরোধী। আওয়ামী লীগ যদিও অ্যান্টি টেররিস্ট অ্যাক্টে তারা ব্যান্ড হয়ে গেছে এবং নির্বাচন দপ্তর তাদের রেজিস্ট্রেশন বাতিল করেছে, নির্বাচনে দাঁড়াতে পারবে না, কিন্তু তাদের ভয় আছে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা তারা হয়তো যে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারে, যেটা পাকিস্তানে ঘটেছে। ইমরানের পিটিআই এর লোকেরা যখন পিটিআই ব্যান্ড হয়ে গেল, তারা ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছিল। এখন বাংলাদেশে সেই একই ভয়ে তারা এই কাজগুলো করছে এবং একই সঙ্গে দেখা যাচ্ছে জাতীয় পার্টি তারাও কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে, তাদের কিন্তু নানান জায়গায় সমাবেশ করতে দেখা যাচ্ছে এরশাদের পার্টি। তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা ভাবছিল, যেটা ইউনিস ভাবছিল যে তার স্নেহধন্য এনসিপি জামায়াতের সঙ্গে সম্পর্ক করে হয়তো, কেননা বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তারা মনে করছে, যদিও তারা এতকাল বলে আসতো তারা সেকুলার পার্টি নয়, ইসলামিক ধর্মপন্থে বিশ্বাস করে, এখন তারা মনে করছে যে মৌল ইসলামের সঙ্গে তাদের থাকার বোধহয় প্রয়োজন নেই। এই কারণে কিন্তু এমন একটা উত্তাল পরিবেশ সৃষ্টি করা, যেখানে মৌলবাদকে বাংলাদেশের মানুষ মনে করে একমাত্র বাঁচার পথ, আওয়ামী লীগ বিরোধিতা এবং ভারত বিদ্বেষ, এই নিয়ে সারা দেশে তো উত্তাল তৈরি হয়েছে। এবং নির্বাচনে যারা একটা বিরাট প্রতিক্রিয়া পড়ে যে মানুষ যাতে ভোট দেয়, অথবা নির্বাচনটাকে সরকার এমনভাবে মানুষকে তৈরিগ্রস্ত করে তোলে যাতে করে রিগিং করে দেবে, এটাই হচ্ছে বাংলাদেশের লক্ষ্য। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে এই উত্তাল ঘটনা ঘটছে, ভারত সরকারের ডিপ্লোমেসি অনেকটা সাইলেন্স, নীরবতাই হচ্ছে ভারত সরকারের ডিপ্লোমেসি, চুপ করে থাকছে। ভারত সরকার মনে করছে বাংলাদেশে যা ঘটনা ঘটছে সেটা একটা লোকাল আবেগ থেকে, অল্পদিন এইসব আবেগ থাকে আবার শুকিয়ে যায়। বাস্তবতা হচ্ছে ভারতের সঙ্গে না থাকলে তাদের বিপদ। কিন্তু সবসময় যে আবেগটা যে খুব অল্পদিন ধরে থাকবে তা কিন্তু নয়, বাংলাদেশে নানান আবেগ নানান খুন চলতে পারে। এবং এই মুহূর্তে ভারতের এই নীরবতার ফলে কিন্তু সেখানে বিরাটভাবে ঢুকে পড়েছে চীন। তারা নানানভাবে ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যম দিয়ে সেখানে ঢুকে পড়ছে, বাংলাদেশকে নানানভাবে প্রলুব্ধ করছে, উস্কানি দিচ্ছে। এবং আমেরিকাও কিন্তু দেখা যাচ্ছে সেন্ট মার্টিনে তারা নানান ধরনের মহড়া করছে এবং হচ্ছে চট্টগ্রাম মিয়ানমার তারা করিডোরও নানানভাবে তারা সেখান দিয়ে তাদের যে সামরিক কাজকর্ম করে যাচ্ছে। এবং বাংলাদেশকে চীন এবং আমেরিকা মারাত্মকভাবে ব্যবহার করছে। বাংলাদেশ তাই মনে করছে যে ভারত বুঝি নীরবই থাকবে এবং এখানে পশ্চিমবঙ্গে যে সরকার আছে তারাও অনেকটা বাংলাদেশের যারা উগ্রবাদী আছেন তাদের আটকানোর খুব একটা চেষ্টা করেন না, তারা নানানভাবে ঢুকে পড়ে এবং পশ্চিমবঙ্গের সহজ বর্ডার রাখা আছে, ইচ্ছে করলে মানুষ চলে আসতে পারে। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা প্রয়োজন এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যদি সেইখানকার সরকার যদি আরো মজবুত না হয়, এখানকার সরকার যদি আরো দৃঢ় না হয়, তাহলে কিন্তু এই বাংলাদেশের উৎপাত কিন্তু ভারতবর্ষে ঢুকে পড়ার সম্ভাবনা তেমন ভাবে রয়েছে। শুধু উৎপাত ঢুকবে না, এখানকারও মৌলবাদীরা কিন্তু বাংলাদেশ থেকে প্রশ্রয় পেতে পারে। তাই পশ্চিমবঙ্গে যদি দেখা যায় যে আগামী দিনে এমন একটা শাসন ব্যবস্থা তৈরি হচ্ছে যেখানে উগ্রবাদের খুব একটা স্থান নেই, এটা কিন্তু না হলে পশ্চিমবঙ্গের জীবনযাত্রা, ভারতের এই পশ্চিমবঙ্গ ধরেই কিন্তু আবার সারা ভারতবর্ষে কিন্তু যেটা আইএসআই এর এখন মডেল, পাকিস্তান দিয়ে ঠিক তারা পেরে উঠছে না, কাশ্মীর অনেকটাই টাইট আছে খুব। এখন এই বর্ডার বাংলাদেশ দিয়ে কি করে উগ্রবাদী ভারতবর্ষে ঢোকানো যায় তারা কিন্তু চেষ্টা করছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনেকটাই গভীরে রয়েছে এবং আগামী দিন আমাদের ধারণা
যে ওরা হয়তো এই বাংলাদেশ দিয়েই সারা ভারত জুড়ে একটা আতঙ্কবাদ ছড়াবার চেষ্টা করবে। তাই ভারতবর্ষ সরকারকে যে তারা ভাবছে যে মালদ্বীপে যেটা ঘটেছিল, চীন সেখানে আউট ইন্ডিয়া মুভমেন্টকে সাপোর্ট করেছিল, সেখানকার যে পার্টি ছিল তারা নির্বাচনে ভারত বিরোধিতাই তাদের একমাত্র অস্ত্র ছিল এবং নির্বাচনে মারাত্মকভাবে জয়লাভ করে। এবং পরবর্তীকালে নির্বাচনের পরে দেখা যায় চীন সেভাবে এগিয়ে আসেনি, তারা আবার ভারতের কাছে ফেরত আসে। কিন্তু মালদ্বীপ আলাদা, চীন আলাদা, মালদ্বীপ আলাদা, বাংলাদেশ আলাদা। হ্যাঁ, মালদ্বীপের চীনের তেমন কোনো স্টেক ছিল না, কেননা শ্রীলঙ্কা থেকে যথেষ্ট তারা তাদের যে সামরিক ঘাঁটি মজবুত করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে কিন্তু চীন যথেষ্টই উৎসাহী, তাদের যথেষ্ট প্রয়োজন আছে। বড় মার্কেট, 17 কোটি জনসংখ্যা, বিরাট মার্কেট সেখানে রয়েছে এবং একই সঙ্গে তারা মনে করছে যে ভারতকে নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশকে ব্যবহার করার প্রয়োজন আছে। এবং আমেরিকাও মনে করছে চীন এবং ভারতকে দুজনকেই নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশ প্রয়োজন আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই নীরবতার ফলে দুটো বৈদেশিক শক্তি কিন্তু বাংলাদেশে একেবারে মানে ভালো ঘাঁটি ঘেরে ফেলেছে। এই জায়গায় ভারতের এই আমার যেটা ধারণা, তারা পররাষ্ট্র নীতি সংক্রান্ত পরিবর্তন না করলেও প্রতিরক্ষা সংক্রান্ত নীতি তাদের সজাগ রাখা দরকার। এবং যখন বাংলাদেশের যে ধরনের ঝামেলাগুলো চলছিল, তখনই যদি একটা প্রোঅ্যাক্টিভ মেজার নেওয়া যেত, বাংলাদেশ কিছুটা সাহায্য হতো। যে কোনো সম্পর্কেই সন্ময়দা জানবেন যে আপনাকে কিন্তু মাঝে মাঝে আপনার দৃঢ়তা দেখাতে হয়। আপনি সবসময় মনে করেন যে না আমি উদার মানসিকতা নিয়ে থাকবো, তাহলে কিন্তু সম্পর্ক অনেক সময় মানুষ অন্য পক্ষ মনে করে যে সে তার আকের গুছিয়ে নেবে। বাংলাদেশ ঠিক সেটাই করছে। আমাদের দৃঢ়তা দেখাবার যথেষ্ট সময় অনেকদিন ধরেই এসেছে। ইন্দিরা গান্ধী যেভাবে দৃঢ়তা দেখিয়েছিলেন বাংলাদেশ বাইরে, তার ফলে কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তান অনেকদিনই মাথা তুলতে পারেনি, কিন্তু ভুল করেছিল সিমলা চুক্তিতে, তার ফলে আবার পাকিস্তান ফেরত চলে এসেছে। এখন আমরা অপারেশন সিন্দুরে ভেবেছিলাম এর একটা আমরা পাবো, অপারেশন সিন্দুর থেকে ডিভিডেন্ড, বড় ধরনের ডিভিডেন্ড অনেকদিন পাবো, কিন্তু দেখা গেল কয়েক মাসের মধ্যেই পাকিস্তান সজাগ হয়ে গেছে এবং তারা বাংলাদেশে যেভাবে ঘাঁটি গাড়ছে সেটা কিন্তু ভারতবর্ষের পক্ষে অত্যন্ত বিপজ্জনক, ক্ষতিকারক বলে আমার মনে হয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।